হরি হরি নামের খেলা এমনই খেলা বাবা, কেউ করে না সবাই জিতে। বলছে হরি নামের খেলা, কৃষ্ণ নামের খেলা, এই খেলার কারো হার নেই গো মা। আপনারা সবাই এসেছেন, কেউ হেরে ফিরে যেতে এসেছে, সবাই জিতে ফিরে যেতে যাচ্ছেন, জয়ী হতে এসেছে। ওই জন্য বলছে কেন কেউ হারে না খেলায় সবাই যেতে। আর এই খেলা নিয়মটা কেমন গো? করে ধরা ধরিও আরে জড়া জড়িয়ে করে ধরে ধরে ধরা ধরিয়া যারা যদি আর মুখে বলে গৌর পুরে করে ধরা ধরিয়া আরে জড়া জড়ি আরে মুখে বলে গৌর হরি অমর গতি করে ধরা ধরিয়া যারা যদি ধরাধরি করে আর জড়াজড়ি করে খেলে, খেলে না? হরি নামের খেলা খেলতে গেলে ধরাধরি করে না, জড়াজড়ি করে না। আর শুধু তাই না বাবা, আমাদের প্রাকৃতিক জগতে দেখেন ছেলেরা কিন্তু বাবার আশীর্বাদ নেয়, তাই তো? বলছে পুত্র পিতার আশীর্বাদ নেয়, পিতার চরণ ধরে। কিন্তু এই হরি নামের খেলাটা, কৃষ্ণ নামের খেলা মানে এমনই খেলা বাবা। ধরুন হরি নামের খেলা খেলছে বাবা, ছেলে, মা, মেয়ে সবাই খেলছে। ধরুন খেলতে 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 ভাব যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন ভাবের বেশি কি হয় জানেন? কত পিতা ধরে তাদের পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রী বলি হরি নামে এই বিবরণ তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। হরে হরি নামে হইবে মরণ, স্মৃতি হয়ে বিস্মরণ। হরে হরি নামে হইবে মরণ, দেহ স্মৃতি হয়ে বিস্মরণ। হরে হরি
খেলা খেলছেন হরিনামের খেলা। তা মধুময় শ্রীরাম বৃন্দাবনে বিনোদী খেলা খেলেছিলেন গোবিন্দ। সেই বিনোদী খেলা আমার মহাপ্রভু খেলছেন। বলছে বিনোদী খেলা কৃষ্ণ করেছিল, তা মহাপ্রভু কি করে খেললেন গো? বলছে না, কৃষ্ণ যে যে খেলাগুলো খেলেছিল, ভালো করে শুনবেন, মধুময় শ্রীরাম বৃন্দাবনে কৃষ্ণ যে যে খেলাগুলো খেলেছিল, গৌর সুন্দর সেই খেলাগুলো নবদ্বীপে খেলছে। কি কি খেলা? কিবা বৃন্দাবনে, দেখুন, কিবা বৃন্দাবনে খেলা ছিল। কি খেলা? ওই না গোধেন চরণ, বৃন্দাবনে খেলা ছিল গধর উচ্চারণ, বৃন্দাবনে খেলা ছিল গোধেন চরণ। বৃন্দাবনে খেলা ছিল গধর উচ্চারণ, বৃন্দাবনে যে খেলাটা ছিল গোধেন চরণ, মানে গরু চড়ানো চড়ানো খেলা, সেই খেলাটা নবদ্বীপে, নবদ্বীপে কি হলো গো? ওই আমার নবদ্বীপে খেলা হরি নাম সংকীর্তন, আরে নবদ্বীপে খেলা হরি নাম সংকীর্তন, হরি নবদ্বীপে খেলা হরি নাম সংকীর্তন। আরে নবদ্বীপে খেলা হরি নাম সংকীর্তন। আরে বৃন্দাবনে, বৃন্দাবনে খেলা ছিল মাঠে লুকোচুরি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে লুকোচুরি, ওই না বৃন্দাবনে খেলা ছিল মাঠে লুকোচুরি। বৃন্দাবনে খেলা ছিল মাঠে লুকোচুরি, শ্রীরাম বৃন্দাবনে কৃষ্ণ সখাদেরকে নিয়ে যে খেলাটা খেলতো, লুকোচুরি খেলা, সেই খেলাটাই নবদ্বীপে কি হলো? ওই না নবদ্বীপে খেলা হলো ধুলাই বাড়াগড়ি, আরে নবদ্বীপে খেলা হলো ধুলাই বাড়াগড়ি, নবদ্বীপে খেলা হলো ধুলাই বাড়াগড়ি, আরে নবদ্বীপে খেলা হলো ধুলাই বাড়াগড়ি, সেইটাই নবদ্বীপ হয়ে গেল ধুলাই গড়াগড়ি খেলা। আরে বৃন্দাবনে, বৃন্দাবনে খেলা ছিল মুরলি বাদন, বৃন্দাবনে খেলা মুরলি বাদন, বৃন্দাবনে খেলা ছিল মুরলি বাদন। আরে বৃন্দাবনে খেলা ছিল মুরলি বাদন, আবার নবদ্বীপে খেলা হরি নামেতে রদন, নবদ্বীপে খেলা হরি নামে তরণ, নবদ্বীপে খেলা হরি নামে তেরোদন। আরে নবদ্বীপে খেলা হরি নামে তরণ। মহাপ্রভু বলছেন গো, তোমরা এই সংসারে গোষ্ঠী এসেছো, একটা কথা মনে রাখবে, কামিনী কাঞ্চন নিয়ে লীলা খেলা করার জন্য নয়। এসেছো ভগবানের গুণ কীর্তন করতে, হরিনাম করতে, তাহলে হরিনাম কেন করবে না? ও মায়েরা, আচ্ছা বাবাদেরকে একটা প্রশ্ন করি, যারা আছেন, আপনাদেরকে যদি বলা হয় যে এখনকার দিনে আমাদের জাতীয় খেলা কি, কি বলতে পারবেন? কি? ক্রিকেট। এখনকার দিনে আমাদের জাতীয় খেলা, আগেকার দিনে বলতো নাকি হাডুডু ছিল, কিন্তু এখন যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের প্রিয় খেলা এখন জাতীয় খেলা কি, বলবে ক্রিকেট। এখন যেমন চলছে আইপিএল, হ্যাঁ, এই ক্রিকেট আমাদের নাকি জাতীয় খেলা। অনেকে বলে ফুটবল, কেউ বলে ক্রিকেট, ক্রিকেটটাকেই না হয় ধরলাম। আচ্ছা বলুন তো, সবাইকে আমি শুধু একটা কথাই জিজ্ঞেস করি, যে ক্রিকেট খেলাকে নিয়ে যে আমরা এত মাতামাতি করি, কেউ বুকে হাত রেখে বলতে পারবেন সেটা কি আমাদের দেশের খেলা? কি গো বাবা, যে ক্রিকেট খেলাকে নিয়ে আমরা এত মাতামাতি করছি, সেটা কি আমাদের দেশের খেলা? ওগো, সেগুলো তো হচ্ছে বিদেশের খেলা। আমরা কি করছি? আমরা সেই বিদেশিদের খেলাটাকে অনুকরণ করে খেলছি। ক্রিকেট তো আমাদের দেশের খেলা নয়। আমাদের দেশের যে কি খেলা, সেটা কিন্তু আমার মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন। আমরা বাঙালি, বাঙালি বলতে নিজেদেরকে লজ্জা লাগে যে আমরা বাঙালি হয়েও সেই বিদেশিদের খেলাটাকে অনুকরণ করছি। আমাদের দেশের যে কি খেলা, সেটা আমার মহাপ্রভু দেখিয়ে দিয়ে গেলেন। হরি নামের খেলা খেলো, তোমরা কৃষ্ণ নামের খেলা খেলো। আশ্চর্য ব্যাপার কি বলুন তো, আমরা বিদেশিদের খেলাকে নিয়ে মত্ত থাকি, মাতামাতি করছি, বিদেশিদের খেলাকে অনুকরণ করে খেলছি। কিন্তু দেখুন, সেই বিদেশিরা, কেউ গেছেন নাকি জানি না, যদিও না গিয়ে থাকেন একটু নবদ্বীপে মায়াপুরে এবার গিয়ে দেখবেন। নবদ্বীপে একটু মায়াপুরে গিয়ে দেখবেন
বিদেশিদের খেলাকে নিয়ে মাতামাতি করি, অথচ সেই বিদেশিরা আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ফ্রান্স থেকে, ইংল্যান্ড থেকে, কত দেশ বিদেশ থেকে বিদেশিরা এসে আমাদের দেশের খেলাকে নিয়ে কেমন মাতামাতি করছে। কত কত ছোট ছোট ছেলে মেয়েরা তুলসী কাঠের মালা পড়েছে, তিলক সেবা করেছে, আর মুখে অন্য কোনো কথা না, শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, শুধু এই কথা বলে যাচ্ছে, আর কিছু না, তাদের মুখে অন্য কোনো নাম নয়। তাহলে আমরা দেশের মানুষ এই বিদেশিদের খেলাকে অনুকরণ করছি, আর সেই বিদেশিরা আমাদের দেশের খেলাকে নিয়ে কেমন করে অনুকরণ করছে দেখুন। হরি বল হরি বল। দিলি অবসান হলো, গোরা গৃহেতে চলিল, জননীর চরণে আসি গোরা প্রণাম করিল। আজকে আমাদের বিষয়বস্তু যেটা হচ্ছে উত্তর গোষ্ঠ বা ফিরা গোষ্ঠ। হয়তো সকলের বিষয়বস্তুটা অনেকের হয়তো অজানা আছে। বিষয়টা কি বলি, আমাদের যদি বলা হয় পালা কি করব, বলে পালা তো অন্য কিছু হয় না বাবা, পালা তো শুধু দুটো হয়, একটা হচ্ছে আসার পালা আর একটা হচ্ছে যাওয়ার পালা। হরি বল হরি বল। ভগবান কৃষ্ণচন্দ্র যখন ধেনু বৎসাদি সঙ্গে নিয়ে গোষ্ঠে যান, সেটা হচ্ছে গমন গোষ্ঠ, আর যখন ধেনু বৎসাদি সঙ্গে নিয়ে ঘরে ফিরে যান, সেটা হচ্ছে ফেরা গোষ্ঠ বা উত্তর গোষ্ঠ। ওইটা যেমন ঘরে ফেরার গান, ঠিক আজকে আমাদের বিষয়বস্তু কি, আমাদের ঘরে ফেরার পালা। এই জগতের সংসার থেকে আমাদেরকেও যখন যেতে হবে বাবা, যখন ভগবানের বাঁশি বেজে উঠবে, তখন আমাদেরকেও ফিরে যেতে হবে আমাদের ঘরে, যেখান থেকে এসেছে সেখানে। যদি বলা হয় ঘরে ফেরার পালা। হরি বল হরি। ধোলা ধূসরিত অঙ্গ গদ গদ এরা মোহন পদ করত শাস্ত্রে বলছে বাবা, কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু গৌর লীলা বোঝা বড় দায়। বোঝা বড়, বোঝা বিশেষ, সেই সে বুঝিতে পারে গুরুর কৃপা যার হয়েছে। কৃষ্ণ লীলাটা কেমন লীলা, কৃষ্ণ লীলাটা এমন একটা লীলা, সেটা সবাই বুঝতে পারে, কিন্তু গৌর লীলা কিন্তু সহজেই বুঝতে পারে না। গৌর লীলা বুঝতে গেলে সৎ গুরুর চরণ আশ্রয় করতে হবে। ওই জন্য কি বলছে, এ রাধা মোহন পদ করত হিয়া করত হি, এ রাধা মোহন পদ করত হি আশে রাধা
হাসিরে
হেরা রাম ঘন পদ পদকহি আচিরি রাধব পদ পদকহি আচিরি হেরা রাম ঘন পদ পদকহি আচিরি ঘন পদ পদকহি আচিরি হেরা রাম ঘন পদ পদকহি আচিরে হেরা ভালো পদ পদকহি আচিরে হেরা ভালো কানা পদ পদকহি আচিরে হেরা ভালো কানা পদকহি আচিরে হেরা ভালো কানা পদকহি আচিরে হেরা ভালো পদ পদকহি আচিরে হেরা ভালো কানে পদ পদকহি আচিরে হেরা ভালো পদকহি আচিরে হেরা ভালো কানে পদ পদকহি আচিরে হেরা ভালো কানা পদ পদকহি হেরা ভালো কানা পদ পদকহি আচিরে হেরা ভালো কানা পদ পদকহি পদকহি আচিরে হেরা ভালো পদ পদকহি আচিরে হেরা ভালো পদ পদকহি আচিরে হেরা ভালো পদ পদকহি আচিরে হরে রাধব জানি তাই আমরা এবার গৌর হরির আশীর্বাদে যাবো মধুময় সুধা বৃন্দাবন। তা বৃন্দাবনে যেতে গেলে কাজ জয়ধ্বনি দিতে হয় মায়েরা মনে একটু হ্যাঁ মা সব জেনে আছে দেখেছেন প্রথম থেকে সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ তাহলে চলুন বলুন রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি। মায়েরা দাদা দিলেন বাবারা তো সব ফাঁকে দিলেন কি বড় খালে রাজা আচ্ছা উলুদ ধরে দিতে জানেন তো দেখি একটু কেমন পারেন মায়ের উলুদ ধরে দিতে এখান বাবারা জয় ধরে দিতে জানেন তো একটু হাত তুলে দেখি দিদা এটা তালে তালে দেবে হরি হরি বল রাখালে রাজা রাখালে রাজা রাখালে রাজা বলে নেনা রাখালে রাজা বলে নেনা কোথায় বৃন্দাবন
শ্রী যমুনা উজান বয়ে যায় কৃষি ঘাটার বংশী বটে আছে শ্যামলা ওজন বয়ে যায় বেঁচে গেছে বংশী বটে আছে শ্যামরা ভাগবতী শ্রী যমুনা ওজন বয়ে যায় কৃষি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভগবতী শ্রী যমুনায় ওজন বয়ে যায় বেঁচে গেছে বংশী বটে আছে শ্যামরা বাঁশুরি বাজায় রে কালা, বাঁশুরি বাজায়। বাঁশুরি বাজায় রে আমার মদন মোহন। রাখার রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কোথায় বৃন্দাবন আমি কুণ্ড রাধা কুণ্ড গিরি ললিতা বিশাখায় আদি যত সখী গণ শ্যামলী ধবলি আছে যত বাঘি গণ আর ললিতানি সখায়াতি যত সখী শ্যামলি ধমনি আতি যত অভিমান ললিতানি সখায়াতি যত সখী হয় শ্যামলি ধবনি আতি যত অভিমান বাঁশুরি বাজায় রে কালা, বাঁশুরি বাজায়। ওই অনুধ্বনি কই? বাবা বাবা শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে আছে শ্যামরা। রাখার রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন? শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। হরে রাম হরে রাম কোথায় বৃন্দাবন রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। মধুময় সুধাম বৃন্দাবন, সুধাম বৃন্দাবনে জয়নিতাই। মনিটরের সাউন্ডগুলো একটু বাড়ান না দাদা, দেখুন তো আউটের সাউন্ডগুলো বেশি আসছে। জয়নিতাই মনিটরের সাউন্ডগুলো একটু বাড়ান। মধুময় সুধাম বৃন্দাবনে
ভগবান কৃষ্ণচন্দ্র আজকে খেলা চলছে। 12 জন প্রধান সভা, 12 জন উপসখা, মোট 24 জন সখাকে নিয়ে ভগবান খেলছেন। তা খেলতে খেলতে যখন একবার পশ্চিম দিগন্তে নয়ন দিয়েছে, অমনি পশ্চিম দিগন্তে সূর্য অস্তা চলে যাচ্ছে। সেটা দেখে ভগবানের আবার মায়ের মুখটার কথা বড় মনে পড়ে গেছে গো। লাল টকটকে সূর্যটা অস্তা চলে যাচ্ছে, সেটা দেখে মা যশোমতীর মুখের কথা গোবিন্দের আমার মনে পড়ে গেছে। তখনকার দিনে জানেন তো, যখন গোষ্ঠে যেত তখন শ্রীরাম দাদাকে বলতে, দাদা শ্রীরাম তুমি সিঙায় একটা ফুক দিয়ে দাও। সিঙা দাদা শ্রীরাম কি করতো, সিঙায় ফুক দিয়ে দিত, যার জন্য গরুগুলো সব এক জায়গায় বড় হতো। আবার যখন ফিরে আসার সময় হতো তখন আবার সিঙায় একটা ফুক দিতে হতো। আর শুধু সিঙায় ফুক না, কৃষ্ণকে আবার গরুগুলোর নাম ধরে ধরে বাঁশি বাজিয়ে বাজিয়ে ডাকতে হতো। বাঁশি বাজিয়ে গরুগুলোর নাম ধরে ধরে ডাকতে হতো, নাহলে কিন্তু একটা গরু ছুটে আসতো না। যখনই আয় শ্যামলি, আয় ধবলি, কমলি, পিয়ালি বলে ডাকতো, তখনই কিন্তু সেই গরুগুলো আসতো। তা শ্রীরাম দাদাকে বলছো, দাদা এবার তো আমাদের ঘরে ফিরতে হবে, সূর্য অস্তা চলে যাচ্ছে, এবার তো আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে গো। আমাদেরকেও তো ঘরে ফিরে যেতে হবে গো বাবা। একটা কথা মনে রাখবেন, আমরাও গান করছি, সাউন্ডও গান করছি। একটা কথা মনে রাখবেন যে এই জগতের সংসারে আমরা এসেছি, কেউ মায়ের ভূমিকায়, কেউ ভাইয়ের ভূমিকায়, কেউ বোনের ভূমিকায়, কেউ বাবার ভূমিকায় অভিনয় করতে বাবা। কিন্তু যখন ভগবানের বাঁশি একবারে বেজে উঠবে, যখন আমাদের জীবনের বেলা অস্তা চলে যাবে, জীবনের সূর্য অস্তা চলে যাবে, সেদিন কিন্তু আমাদেরকেও এই জগতের সংসারে ছেড়ে চলে যেতে হবে। কোথায় না, যেখান থেকে এসেছি সেখানে। যেখানে আপনারা বসবাস করছেন সেটা আমাদের সবার ভাড়া করা বাড়ি, আসলে বাড়িটা আমাদের অন্য জায়গায়। তো ওই জন্য বলছি কি গো, বলি ওই পারে তো বসত বাড়ি রে, মন রে এই পারে তোর বাসা, ওই পারে তো বসত বাড়ি রে। 2-4 দিনের জন্যে তোর বিছাই হবে আশা, ওই পারে তোর বসত। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, দাদা গো এবার তো গরুগুলোকে একত্রিত করো, এবার তো আমাদেরকে ফিরে যেতে হবে, ঘরে ফিরতে হবে, সবাইকে আমাদের ঘরে ফিরতে হবে, যেখান থেকে এসেছো সেখানে সেই ঘরে যেতে হবে বাবা। ভগবান এই শিক্ষাটাই দিচ্ছে। ওই জন্য বলছে, দাদা গো পালে জড় করো সিধা, সানে দেব সিংহা, পালে জড় করো সিধা, সানে দেব সিংহা, পালে জড় ধেনুর পালে জড়, দাদা পালে জড় করো সিধা, সানে দেব সিংহা, পালে জড় করো সিধা, সানে দেব সিংহা, সঘনে বিষম খায় নাম করে মায়, আরে তোমারে বিষম খায় নামে করে মা, আমি সঘনে বিষম খাই। আমি অভিনয় করছি, সত্যি সত্যি আমি বিষম খাচ্ছি না, কারণ এখানে ভগবান বলছো দাদা পাল্টা জড়ো করো, এবার দেরি হয়ে যাচ্ছে, আমি বারবার বিষম খাচ্ছি কেন, সম খায় নাম করে মায়, আরে তোমারে বিষম খায় নামে করে মা, তোমারে বিষম খায় নামে করে মা, খেলায় খেলায় মনে নাই, খেলায় খেলায় মনে নাই, খেলায় খেলায় মনে নাই, আরে খেলায় খেলায় মনে নাই, খেলায় খেলায়
মনে নাই আরে খেলায় খেলায় মনে এই নাই যা, খেলায় খেলায় মনে নাই আরে খেলায় খেলায় মনে নাই খেলায় খেলায় মনে নাই আরে খেলায় খেলায় মনে নাই চলে রে আমরা ঘরে যাই খেলায় খেলায় মনে নাই আরে চলে রে আমরা ঘরে যাই খেলায় খেলায় মনে নাই খেলতে খেলতে তো ভুলেই গেছি এবার তো আমাদেরকে ঘরে ফিরে যেতে হবে ও দাদা চলো চলো এমনিতে তো জানো একটু দেরি হয়ে গেলে আমার মায়ের মনের অবস্থা কেমন হয় আচ্ছা তাহলে ঘটনাটা হলো এটাই যে কৃষ্ণ আছে বনে আর মা আছে যশোমতী মা কোথায় আছে ঘরে তাহলে একটা কথা বলুন তো আমাদের যখন বিষম খায় কি বলি ওরে কেউ নাম করছে তাই না আর ভগবানও বিষম খাচ্ছে ভগবান বলছে "ও দাদা আমি বারবার বিষম খাচ্ছি তার মানে নিশ্চয় আমার মা নাম করছে হরি বল মা নিশ্চয় আমার নাম করছে তাহলে কৃষ্ণ আছে বনে আর মা আছে ঘরে ভালো করে শুনবেন আচ্ছা ঠিক আছে দক্ষিণা দিচ্ছেন কিন্তু কথা না আস্তে আস্তে ধীরে ধীরে এখানে একটা খুব ভালো ঘটনা বলি আপনাদেরকে কৃষ্ণ আছে বনে মা আছে ঘরে তাহলে কেমন সম্পর্ক তাদের মধ্যে কানেকশনটা কেমন যার জন্য মা নাম করছে আর কৃষ্ণ বিষম খাচ্ছে হরি বল হরি বল এই তো হচ্ছে বাবা সম্পর্ক এই তো সম্পর্ক সম্পর্কটা কিসের সম্পর্ক দেখুন আমরা ফোনে কথা বলি মোবাইলে কথা বলি এক দেশ থেকে আরেক দেশে কথা হচ্ছে কোনো তার যন্ত্র নেই কিচ্ছু নেই কিসের জন্য কিসের মাধ্যমে না নেটওয়ার্কের মাধ্যমে কথা হচ্ছে ওই জন্যই বলছে বাবা বলছে প্রেম রূপ মোবাইল আর ভক্তি রূপ টাওয়ার যার যত বেশি ভালো থাকবে তার সম্পর্ক তত ভালো থাকবে মা যশোমতী এই যে দুজনের মধ্যে প্রেম কৃষ্ণের সঙ্গে মায়ের যে ভালোবাসা এই কেমন ভালোবাসা কি ভাব ওটা বাৎসল্য ভাব আহা এই যে সম্পর্ক যেমন মায়ের সঙ্গে ছেলের বলুন গুরুর সঙ্গে শিষ্যের বলুন এই যে সম্পর্কটা কিসের সম্পর্ক বলছে প্রেম ভক্তি এটা যত গাঢ় হবে তাদের সম্পর্কটা ততটাই গাঢ় হবে বাবা একটা ঘটনা বলি একটা শিষ্য ও মায়েরা কথা না কথাটা একটু শুনুন একটা শিষ্য তার এমন একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে যাকে বলা হয় ক্যান্সার একটা শিষ্যের ক্যান্সার হয়েছে একজনের ক্যান্সার কোথায় না গলাতে হরি বল হরি বল এমন সে শিষ্য বাবা যে গুরু মন্ত্র নেওয়ার পরও গুরু মন্ত্রটা সারা জীবনের মতো সে ভুলে গেছে তার কণ্ঠে হয়ে গেল ক্যান্সার ছটফট করছে চিৎকার করছে সেটা আর কেউ নয় কার কথা বলছে বুঝতে পারছেন তো কলকাতার বাগবাজারের বিখ্যাত নাট্যকার যার নাম হচ্ছে গিরিশ ঘোষ গিরিশ ঘোষের গলাতে যখন ক্যান্সার হয় তার স্ত্রীর নাম হচ্ছে সুরত সুরতকে ডাকছে সুরত আর আমি এই জ্বালা সহ্য করতে পারছি না সুরত আমি এই যন্ত্রণা আর যে সহ্য করতে পারছি না তুমি এক কাজ করো আমাকে একটু বিষ এনে দিতে পারবে একটু বিষ এনে দাও না আমি সহ্য করতে পারছি না গিরিশ ঘোষে চিৎকার করে কাঁদছে গলার মধ্যে কণ্ঠে ক্যান্সার হয়েছে অসহ্য যন্ত্রণা পেটে এত তার খিদে কিন্তু খাদ্য নালি দিয়ে খাবার পেটে পর্যন্ত পৌঁছাচ্ছে না হরি বল চিৎকার করে সুরতকে বলছে সুরত আমাকে একটু বিষ এনে কোন স্ত্রীকে যদি স্বামী বলে যে আমাকে একটু বিষ এনে দেয় তাহলে স্ত্রীর মনের অবস্থা কেমন হবে গো মা সুরত তখন স্বামীর কাছে বসে বলছে স্বামী তোমাকে আমি কতবার বলেছি তুমি ওই অখাদ্য কুখাদ্য গুলো ভক্ষণ করো না
কোনো দিন শোনোনি। গিরিশ ঘোষ বাবা মদ্যপান করত, কঠিন কঠিন নেশা করত। সেই কথাটাই শুরু তো বলছে, তোমাকে আমি কতবার বলেছি ওই অখাদ্য কুখাদ্যগুলো ভক্ষণ করো না। এখন তুমি নিজেও কষ্ট পাচ্ছ আর আমাকেও কষ্ট দিচ্ছ, বলো আমি কি করব? তখন সুরত বলছে, স্বামী আচ্ছা বলো, তোমার তো কষ্ট হচ্ছে, তুমি বলো তোমার ইচ্ছাটা কি? তোমার শেষ কোনো ইচ্ছা আছে? আমাকে একটু বলো দেখি, আমি চেষ্টা করব তোমার ইচ্ছা পূরণ করার। তখন গিরিশ ঘোষ বলছে, সুরত তুমি আমার ইচ্ছা পূরণ করবে, আমি তার বাঁচবো না আমি ভালো করে জানি। তবে এক কাজ করো না, আমি মারা যাওয়ার আগে সেই মানুষটাকে একবার দেখতে চাই। কোন মানুষটাকে? না যে মানুষটা আমার কাছে নাটক দেখতে এসেছিল, নাট্যশালায় নাটক দেখতে এসেছিল বলে সে করেই দিতে পারিনি বলে আমি তাকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলাম। ছিল যে আমার ঘরে লুচি খেতে এসেছিল, আমি তাকে অর্ধেকটা লুচিও খেতে দিইনি, দূর দূর করে তাকে দাঁড়িয়ে দিয়েছি। কে? আমার গুরুদেবের কথা বলছি। আমার গুরুদেবকে একবার এনে দেবে আমার সামনে। আহা, যখনই বলছে গুরুদেবকে এনে দেওয়ার কথা, তখন সুরত বলছে, স্ত্রী বলছে, স্বামী গো তুমি এত বড় নাট্যকার, তুমি সব বোঝো, সব জানো, কিন্তু এটা তুমি জানো না যে কাউকে যদি মন থেকে স্মরণ করা যায়, সেই ডাকে গুরুদেব না এসে থাকতে পারে কি কখনো? তুমি যদি তোমার গুরুদেবকে এতই ভালোবাসো, তাহলে একটু স্মরণ করো না মনে মনে। দেখো না গুরুদেব তোমার আসে কিনা, একবার স্মরণ করে দেখো। গিরিশ ঘোষ কষ্টে ছটফট করছে আর মনে মনে চিন্তা করছে, আত্মপ্রাণে আমি বাঁচবো না, তা মারা যাওয়ার আগে গুরুদেবকে একটু ডাকি। তখন গুরুদেবকে অনুচ্চ স্বরে দেখে উঠলেন, গুরুদেব যখনই গিরিশ ঘোষ গুরুদেব গুরুদেব বলে সেই ডাক পৌঁছে গেল কোথায়? সেই ডাক পৌঁছে গেল সে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে রামকৃষ্ণ পরমহংস দেবের কর্ণপুরে। রামকৃষ্ণ পরমহংস দেবের ঘরে যখন পৌঁছে গেছে সেই ডাক, ঠাকুর তখন চিৎকার করে বলছে, মা মারে, মা যে আমার গিরিশ আমাকে ডাকছে, আমার গিরিশ আমাকে ডাকছে, আমাকে যে যেতে হবে মা, গিরিশের কাছে আমাকে যেতে হবে। মা, ও মা, আমার গিরিশকে তুই ক্ষমা করে দে মা, সে যে বড় অধম, সে যে বড় পতিত মা, আমার গিরিশকে তুই ক্ষমা করে দে মা। যখন গিরিশ ঘোষের ডাক রামকৃষ্ণ পরমহংসদেব একবার শুনেছে, আর থাকতে না পেরে ছুটতে ছুটতে চলে গেল গিরিশ ঘোষের কাছে, গিয়ে বলছে, গিরিশ, ও গিরিশ, গিরিশ রে, এমন করে আমাকে ডাকছিস কেন রে? গিরিশ ঘোষ তখন বলছে, ঠাকুর, গুরুদেব তুমি নিজে এসেছো আমার কাছে। হ্যাঁ, আমাকে এমন করে ডাকলি, আমি ডাকে না এসে থাকতে পারি রে। হ্যাঁ, তা কি হয়েছে ও গিরিশ, তা তুই এমন করে শুয়ে আছিস কেন রে? যখনই ঠাকুর হাত দিতে যাবে তার গায়ে, গিরিশ ঘোষ বলছে, ঠাকুর আমার গায়ে হাত দিও।
আমাকে ছুলে যে তুমি অপবিত্র হয়ে যাবে ঠাকুর, তোমার যে কলঙ্ক হবে। তুমি হবে ঠাকুর। এ কথা শুনে রামকৃষ্ণ ঠাকুর বলছেন, ও গিরিশ কি বললি? হ্যাঁ ওরে, তোকে ছুলে আমি অপবিত্র হয়ে যাব? শোন, আতপ ধানে চারা বের হয়, সিদ্ধ ধানে কি কখনো চারা বের হয় রে? হ্যাঁ, আমার দেহটা যে সিদ্ধ হয়ে গেছে, আমি কি অপবিত্র হতে পারি? ওরে, পুকুরে যদি একটা গরু মরে, সে পুকুরের জলটা নষ্ট হয়ে যায়, কিন্তু কত গরু কত ছাগল গঙ্গার জলে যে পড়ে মরছে, গঙ্গার জল কখনো কি অপবিত্র হয় রে? হ্যাঁ, আমাকে অপবিত্রের কথা বলছিস? আমি কখনো অপবিত্র হব না। ওই হচ্ছে বাবা গুরু শিষ্য। গুরুদেব যখন আমাদের বাড়ি থেকে চলে যায়, অনেকে আমরা বলি ব্যঙ্গ করে, আরে ঘরে গুরুদেব এসেছে, তা গুরুদেব ঘর থেকে কি কি নিয়ে গেল, কত কেজি চাল কত কেজি ডাল নিয়ে গেল, বলি না? আমরা সবাই দেখি গুরুদেব কি কি নিয়ে যাচ্ছে। বাবা, গুরুদেবের নিয়ে যাওয়াটা দেখি, কিন্তু তার পরিবর্তে গুরুদেব যে কি কি দিয়ে গেলেন সেটা কি কেউ লক্ষ্য রেখেছে? সারা জীবনে জন্মার্জিত পূর্ণের ফল যে গুরুদেব আমাদেরকে দিয়ে গেলেন সেটা কেউ হয়তো জানি না। হরি বল, হরি বল। গুরুদেব আর শিষ্য তেমনই, যতদিন গুরুদেব শিষ্যকে ততক্ষণই দিয়ে থাকে যতক্ষণ না শিষ্যের সঙ্গে গুরুদেবের সমান সমান না হয়। বলছে আমাদের দেহটা হচ্ছে শুষ্ক পুষ্করণী, আর গুরুদেবের দেহটা হচ্ছে প্রেমে ভরা, প্রেম বাড়িতে ভরা পুষ্করণী। দুটো পুকুর আসতে, একটা ভরা পুকুর আর একটা শুকনো পুকুর। দুটো পুকুর যদি পাশাপাশি থাকে, মাঝখানে যদি একটা রাস্তা থাকে, দুদিকে দুটো পুকুর, তার মাঝখানে যদি আপনারা একটা নালা কেটে দেন, ভালো করে বুঝুন, নালা যদি কেটে দেন তাহলে কি হবে না, সেই ভরা পুকুরের জলটা শুকনো পুকুরে যাবে, তাই তো না? কিন্তু কতক্ষণে যাবে? ভরা পুকুরের জলটা শুকনো পুকুরে যাবে নালা কেটে দিলে, কিন্তু কতক্ষণে যাবে না, যতক্ষণ না দুটো পুকুরের জল সমান সমান হচ্ছে। ঠিক আছে, তেমনই বাবা গুরুদেব শিষ্যকে ততক্ষণে দেবে যতক্ষণ শিষ্যর সঙ্গে গুরুদেবের সমান সমান না হয়। এই যে আমরা আলিঙ্গন করি, আলিঙ্গন কেন করি? আলিঙ্গন ধাক্কা ধাক্কি, এটা কেন করি গো? না, আমার মধ্যে যদি ভক্তি কম থাকে, যাকে আলিঙ্গন করছি তার মধ্যে যদি একটু বেশি থাকে তাহলে সমান সমান হয়ে যাবে। আমার মধ্যে বেশি থাকলে তার মধ্যে কম থাকলে সমান সমান হয়ে যাবে। এই জন্যই আলিঙ্গন করে। হরি বল, হরি বল। তখন গিরিশ ঘোষকে দেখে রামকৃষ্ণ ঠাকুর বললেন, ও গিরিশ, তোর কিছু হবে না রে গিরিশ, তোকে এখন অনেক দিনে বাঁচতে হবে, তুই যদি মারা যাস তাহলে নাটক কে লিখবে কি? দে দে। এই বলে গিরিশ ঘোষের বাবা সেই কণ্ঠে ক্যান্সার রোগ কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। আসল কথা হচ্ছে গেলটা কোন রাস্তায়? শিষ্যের রোগটা গুরুদেবের দেহের মধ্যে কি করে গেল, কোন রাস্তা দিয়ে গেল, ওটাই হচ্ছে আসল কথা বাবা। বলছে একটা পথ দিয়ে গেল, সেটা হচ্ছে দীক্ষা নামক পথ। দীক্ষা, ওই যে বলে না, যখনই তুমি দীক্ষা গ্রহণ করবে বাবা, শিষ্যের দেহ কিন্তু গুরুদেবের দেহ, গুরুদেবের দেহ শিষ্যের হয়ে যাবে, শিষ্যের দেহ গুরুদেবের হয়ে যাবে। ওই তো সম্পর্ক, ভক্তির, প্রেমের, ভালোবাসা। যার জন্য ওই দেখুন, মা ঘরে বসে আছে আর কৃষ্ণ বনে আছে, মা নাম করছে আর কৃষ্ণ বিষম খাচ্ছে। ওই জন্য বলছে, ও দাদা, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, 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 কেন বুঝি কাঁদে মায়ের পথপানে পাইয়া, হেন বুঝি কাঁদে মা পথপানে চাইয়া, হেন বুঝি কাঁদে মাই পথপানে চাইয়া, মাঝে আমার কেঁদেছে, মাঝে আমার কেঁদেছে রে, মাঝে আমার কেঁদেছে রে, মাঝে আমার কেঁদেছে রে,
যখনই সিনায় ফুক দিয়েছে অমনি বলরাম দাসী কাহে শুনে কানাই দিব বলরামে দাসে কয়ে শুনি কানাইয়ে দিব সকল রাখাল মাঝে বড়ই উতর আর সকল রাখাল মাঝে করে উত্তর আদি সকল রাখার মাঝে করে উত্তরণ উতরল পড়ে গেল। যখনই সিনায় ফুক দেওয়া মানে সবাই বুঝতে পারলো এবার আমরা ঘরে ফিরে যাব। এক কথায় যাকে বলা হয় ছুটির ঘন্টা পড়ে গেছে।